তন্ত্র মানে কি? মন্ত্রের সাহায্যে যন্ত্রের ব্যবহার, নাকি যন্ত্র ব্যবহারের জন্য তৈরি কোনো এক আধ্যাত্মিক মন্ত্র? কি সব গুলিয়ে গেল তো? তাহলেই ভাবুন, যদি আবার এসবের মাঝে এসে পড়ে কোনো শতাব্দী প্রাচীন ষড়যন্ত্র, তাহলে তার থেকে মুক্তির উপায় কি জানা আছে কারোর? চলুন তবে শোনা যাক সুকান্ত দাসের কলমে কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন শক্তিরূপেণ। গল্পটা শেষ অবধি শুনতেই হবে, কারণ গল্পের শেষে আপনাদের জন্য রইল এক নতুন চমক। ছোট্ট কালো অন্ধকার ঘরটা থেকে যখন বাইরের দিকে বেরোনোর চেষ্টা করতে লাগলো দেবশ্রী, ঠিক তখনই সামনের খোলা জানলার দিকে একবার তাকাতেই তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। অন্ধকারে জানলার কাছে যে দাঁড়িয়ে রয়েছে তার মুখটা ভালোভাবে দেখা না গেলেও তার দুটো উজ্জ্বল চোখ কেমন যেন স্পষ্ট দেখতে পাচ্ছে দেবশ্রী। আর যতবারই দেখছে ততবারই কেমন যেন মনে হচ্ছে ওই দুটো চোখ তার বহুদিনের চেনা। আসলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে চেনে, কিন্তু এখন কোনো একটা কারণে মনে করতে পারছে না। এক পা করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে করতে দেবশ্রী বুঝতে পারছিল কোথা থেকে যেন একটা শব্দ ভেসে আসছে, আর সেই শব্দটা কেমন যেন অদ্ভুত, যেন হাজারটা মেঘ একসাথে ডাকতে শুরু করেছে। কিন্তু এই ঘরের মধ্যে সে এলো কখন? আর এই ঘর তার চেনা নয়, সম্পূর্ণ অচেনা একটা ঘরে সে একা এসে পড়েছে। ঠিক কী করা উচিত সেটা বুঝে ওঠার আগেই বাইরের দিক থেকে একটা চিৎকার শুনতে পায় দেবশ্রী। চিৎকারটা শুনেই কেমন যেন বুকের ভেতরের রক্ত জল হয়ে গেল দেবশ্রীর, এবং প্রায় সঙ্গে সঙ্গেই একটা অবাক কাণ্ড দেখতে পেল সে। যেই ঘরটায় সে এসে দাঁড়িয়েছে সেই ঘরের ভেতরটা অন্ধকার থাকলেও বাইরে থেকে কেমন যেন একটা আলো আসছে। আলোটা নীল রঙের, আর সেই আলোতে দেখা যাচ্ছে ঘরে 3টে দরজা রয়েছে। শুধু 3টে দরজা নয়, তার সাথে 3টে জানালা পর্যন্ত রয়েছে। আর তার থেকেও ভয়ঙ্কর যে দৃশ্যটা, সেটা হলো 3টে দরজায় এসে দাঁড়িয়েছে 3জন মানুষ, যাদের গোটা শরীর কালো কাপড়ে ঢাকা রয়েছে, কিন্তু তাদের উজ্জ্বল সাদা দুটো চোখ স্পষ্ট দেখতে পাচ্ছে, আর স্পষ্ট বুঝতে পারছে যে ওই 3 জোড়া চোখ এখন সোজা তার দিকেই তাকিয়ে রয়েছে। দেবশ্রী চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। এরকম ঘটনা মোটেই আশা করেনি সে, নিজেই বেশ অবাক হয়ে যায়। আর এবার অন্ধকারের মধ্যে নিজের গায়ের দিকে তাকাতেই আরও একটা অদ্ভুত ব্যাপার দেবশ্রী বুঝতে পারে। তার গায়ে একটা অদ্ভুত কাপড় রয়েছে, কিন্তু এই কাপড়টা তো তার কখনোই হতে পারে না, কারণ এমন কাপড় সে কখনো পরে না। তাহলে এমন কাপড় তার গায়ে এলো কি করে? ততক্ষণে বাইরে থেকে সেই মেঘ গর্জনের শব্দটা ধীরে ধীরে যেন ম্লান হয়ে আসছে। শুধু শরীরের রক্ত জল করা সেই চিৎকারটা মাঝে মাঝে হয়ে চলেছে, যেন মনে হচ্ছে কেউ বারবার মরণ আর্তনাদ করছে। সেই চিৎকারের ভাষা বোঝার মতো ক্ষমতা তার নেই, কিন্তু এই চিৎকার যে মৃত্যু যন্ত্রণা থেকেই আসে তা বোঝা যাচ্ছে। আসলে কি হচ্ছে, সে কোথায় রয়েছে, এই 3টে দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আসলে কে?
তাদের দেখতে একই রকম বলে মনে হচ্ছে, আর বাইরে থেকে এমন চিৎকার করে চলেছে কে। ব্যাপারটা আরও বেশ কিছুক্ষণ চলার পরে যখন দেবশ্রী আর সহ্য করতে পারল না, তখন কোনো রকমে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে একবার চিৎকার করতেই তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কয়েক মুহূর্তের জন্য দেবশ্রী এটাই বুঝতে পারল না সে কোথায় রয়েছে। তার চারপাশটা দিনের আলোতে ভেসে যাচ্ছে। জানালার ফাঁক দিয়ে রোদ এসে ভেতরে পড়েছে। সূর্যের আলোর সাথে জানলার পাল্লার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে আসছে ঢাকের বাজনার শব্দ। চারপাশে তাকাতেই চোখে পড়ে ধপধপে সাদা বিছানার ওপর সে শুয়ে রয়েছে। বেশ বড়সড় রাজকীয় খাট, নিচের দিকে একটু দূরে একটা পুরনো আমলের টেবিল। সোজাসুজি ডান দিকে তাকাতেই বড় আয়নাটা চোখে পড়ল। সেটাতে নিজেকে দেখতেই দেবশ্রী বুঝল তাহলে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখে চলেছিল। দেবশ্রী বিছানা থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে তার ফর্সা মুখের এখানে ওখানে জমে ওঠা ঘামের বিন্দুগুলো দেখা যায়। জানলা থেকে তখনও কিন্তু ঢাকের শব্দ ভেসে আসছে। তার সব মনে পড়ে যায়, সব। সেই স্বপ্নটা আবার। দেবশ্রীর বুকের মধ্যে জমে থাকা ভয়টা আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে। সে কয়েক পা এগিয়ে গিয়ে জানলাটা ভালো করে খুলে দিতেই জানালা থেকে বাইরের দালান বাড়িটার মধ্যে লোকজনের জমায়েত চোখে পড়ে। ঢাক বাজছে একদিকে, বেশ কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে, আর সামনে মায়ের মূর্তিটা এখান থেকেও দেবশ্রীর চোখে পড়ছে। এমন সময় দরজার বাইরে একটা শব্দ আর গলার স্বর ভেসে আসে। দেবী, ও দেবী, কি রে, তুই এখনো ঘুমোচ্ছিস? বাড়িতে পুজো আর তুই এখনো ঘুমিয়ে রয়েছিস? ওঠ ওঠ, কই রে, শুনতে পাচ্ছিস? দেবশ্রীর মুখের কোণে একটা হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ঘরের ভেতরে ঢুকে আসে তার বড় মামি। ও মা, তুই তো উঠে পড়েছিস। তোর কপালে মুখে এত ঘাম কি করে হলো? নিশ্চয়ই গরম লাগছিল। শহরে থেকে থেকে শরীর এমন হয়ে গেছে। স্নান টান কর, যা করে নিচে আয় তো, একটু পরেই তো পুজো শুরু হবে। আজ তো ভূত চতুর্দশী। দেবশ্রী একটা বড় হাই তুলে আড়মোড়া ভাঙল, তারপর মামির কাঁধটা জড়িয়ে ধরল। মা কোথায় বড় মামি? আর দিবাকরদা আসেনি এখনো? তার আর কি মা কোনো সময় আছে রে? গিয়ে দেখ কোথাও রয়েছে এখনো। ও ছাড়, তুই এসব চিন্তা করিস না, দিবাকর ঠিক চলে আসবে। তুই স্নান করে নিচে আয় তো। তোর মা নিচে আছে, বাবা রয়েছেন, বাড়ির সবাই নিচে, তুই শুধু নিজের ঘরে। আয় আয়, শিগগিরই আয়। বড় মামি বেরিয়ে যেতে দেবশ্রী আবার দরজা বন্ধ করে পোশাকটা বদলে নেয়। তারপর আস্তে আস্তে এগিয়ে যায় স্নানের ঘরের দিকে। এই গোটা বাড়িটা বেশ বড়। একসময় এই বাড়ি একটা জমিদার বাড়ি ছিল। এখন আর জমিদারি নেই বটে, কিন্তু আভিজাত্য রয়ে গেছে। তবে গোটা বাড়িতে এখন হাতে গোনা কয়েকজন ছাড়া আর বেশি কেউ থাকে না। একসময় এই বাড়ির লোকজন, চাকর আর কাজের লোকের উপস্থিতিতেই সমস্ত কিছু গম গম করত। তবে সেসব দেখার সুযোগ দেবশ্রী কখনোই পায়নি, কারণ তখন তার জন্মই হয়নি। ব্যালকনির পেছনের দিক দিয়ে হেঁটে স্নানের ঘরে যেতে যেতে এই সমস্ত কথাই ভাবছিল দেবশ্রী। ইটের দেওয়ালের গায়ে কত পুরনো সময়ের ছাপ, মোটা মোটা কড়িবর্গা, কি ভীষণ ঠান্ডা, কি ভীষণ নিস্তব্ধ যেন। বাড়ির সকলেই মণ্ডপের কাছে রয়েছে, তাই এদিকটা প্রায় ফাঁকা বললেই চলে। এদিকটা বাড়ির পেছনের দিক, লোকজনের কোলাহল এসব দেখতে পাওয়া যাবে না। দেবশ্রী এদিক ওদিক তাকাতে তাকাতে একটু দূরে পেছনের দিকে এলো, যেখানটায় বাড়ির পেছনের দিকের বাগান শুরু হয়েছে। বাগান পেরিয়ে গিয়ে একটা ভাঙা পরিত্যক্ত বাড়ি চোখে পড়ল। দেবশ্রী এখানে এসেছে দিন তিনেক হলো,
এর মধ্যে ওই বাড়িটা তার চোখে পড়েনি। মনে হয় এই বাড়িরই কোনো একটা ঘর ওটা, তবে অব্যবহারের জন্য পরিত্যক্ত হয়ে পড়েছে। কিন্তু ঘরটার দিকে তাকিয়ে দেখতে দেখতে দেবশ্রী ব্যালকনির সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে কেমন যেন তার মনে হলো ওই ঘরটা তার বড্ড চেনা। সামান্য কিছু সময় ব্যালকনিতে দাঁড়িয়ে ওই ভাঙা ঘরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেবশ্রীর হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। তার মনে হলো সে যেমন এখানে দাঁড়িয়ে ওই ঘরটার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক ওই ঘরের ভাঙা চোরা জানলাটার ভেতর থেকে যেন কেউ ঠিক তার দিকেই তাকিয়ে রয়েছে। আশেপাশে কেউ না থাকায় আর সময়টা প্রায় দুপুর দুপুর মতো হয়ে আসায় দেবশ্রীর গোটা শরীরটা একবার কেঁপে উঠল। তাড়াতাড়ি সে স্নানের ঘরে চলে যায়। ডক্টর শ্রীবাস্তব এই বাড়িতে যখন প্রথম এসেছিলেন তখনই তার কেমন যেন অদ্ভুত লেগেছিল। এই বাড়িতে তিনি এসেছিলেন এ বাড়িরই একজন সদস্যের হাত ধরে, অর্থাৎ দেবব্রত রায়ের সাহায্যে। দেবব্রত রায়ের সাথে ডক্টর শ্রীবাস্তবের দেখা হয়েছিল কলকাতায়। সেখানে দেবব্রত রায় ব্যবসার কাজের জন্য গিয়েছিলেন। যেহেতু পুরনো জিনিসপত্র কেনার শখ রয়েছে, তাই সেই শখেরই একটা জিনিস কিনতে গিয়ে তার পরিচয় হয় দেবব্রত রায়ের সাথে। আর তখন দেবব্রত রায় তার বাড়ির একটা ইতিহাসের গল্প বলে বসেন তার কাছে। প্রায় কয়েকদিনের আলাপেই তখন থেকেই শ্রীবাস্তব এখানে আসার কথা ভেবে রেখেছিলেন, কিন্তু সুযোগ আর হয়ে উঠছিল না। তবে সেই সুযোগটা হয়ে যায় এই কালী পুজোর সময়। তিনি এক মনে মণ্ডপের এক পাশে চেয়ারে বসে পুজো দেখছিলেন। ঢাকের শব্দে চারপাশটা মুখরিত হয়ে রয়েছে। এই সময়টা কলকাতাতেও নেহাত মন্দ কাটত না, কিন্তু এখানে আসার পেছনে আরও অন্য একটা কারণ রয়েছে। সেটা হলো এই জমিদার বাড়ির একটা ইতিহাস, যে গল্পটা দেবব্রতর কাছ থেকে শুনেছেন। আর এই বাড়ির পেছনের দিকে পরিত্যক্ত একটা ঘর রয়েছে। সেই ঘরে নাকি এমন কিছু একটা আছে যেটা এ বাড়ির সবাই লুকিয়ে রাখতে চায়। আর শ্রীবাস্তব যে জিনিসটা নিয়ে বর্তমানে কাজ করে চলেছেন তার জন্য এই বাড়িটাই একটা যথেষ্ট ভালো জায়গা। এসব কথাবার্তাই তিনি ভাবছিলেন বসে বসে। অনেক বছর ধরে অনেক কিছু নিয়ে চর্চা করতে করতে অনেক কিছু শিখতে হয়েছে তাকে। যেমন কোনো মানুষের মধ্যে বিভিন্ন ধরনের শক্তির উপস্থিতি তিনি কিছুটা অনুভব করতে পারেন, তবে এসবের জন্য তাকে বেশ কয়েক বছর হিমালয়ের গুহাতে গুহাতে ঘুরে বেড়াতে হয়েছে। সেখানকার লুকিয়ে থাকা সাধুদের সাথে কাটাতে হয়েছে রাতের পর রাত। তবে এখন সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি ফিরে এসেছেন একটা অদ্ভুত জিনিসের জন্য, একটা শক্তি, যে শক্তিকে একবার নিজের আয়ত্তে করতে পারলে তাকে কাজে লাগিয়ে এমন অনেক কিছুই করা যাবে যেগুলো সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আর তিনি সময়ের সাথে সাথে বুঝেছেন যে তার মধ্যে এমন অনেক ক্ষমতা রয়েছে যেগুলো সাধারণ মানুষের মধ্যে নেই। তাই ছোট থেকেই তিনি যেটুকু অর্জন করেছেন তা নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে। চেয়ারে বসে দেবী মূর্তির দিকে তাকিয়ে এই সমস্ত কথাই ভেবে চলেছিলেন শ্রীবাস্তব। মাঝে মাঝেই তিনি স্বপ্নটা দেখেন। তেমন কোনো অদ্ভুত স্বপ্ন নয়, তবে তিনি দেখেন একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছেন তিনি। চারিদিকে ভীষণ ঝড় উঠেছে, শো শো করে বাতাস বইছে। রাস্তাঘাট একেবারে ফাঁকা। রাতের কালো আকাশ আর সেই অন্ধকারের মধ্যেও একটা আলোর রেখা স্পষ্ট। শ্রীবাস্তব যতবার আলোর উৎস খোঁজার জন্য ওপরের দিকে তাকান ততবারই দেখেন রাস্তার একটু উপরেই যেন আকাশের গায়ে জ্বলজ্বল করছে একটা সংখ্যা। সেটা আর কিছু নয়, সেটা হলো সংখ্যা 3। এমন একটা স্বপ্ন তিনি মাঝে মাঝেই দেখেন, কিন্তু এই 3 সংখ্যার সাথে যে কিসের মিল রয়েছে সে কথা তিনি জানেন না।
তবে স্বপ্নটা কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। তিনি আরও দেখতে পান। স্বপ্নে হঠাৎ আকাশে ভীষণ একটা বিদ্যুৎ চমকে ওঠে, আর সঙ্গে সঙ্গে দু প্রান্ত থেকে দুটো একই রকমের তীর এসে মিলে যায় ঠিক তার সামনে রাখা সেই সংখ্যাটার সাথে। অর্থাৎ পরপর তিনটে তিন সংখ্যা একসাথে জড়ো হওয়ার সহজ উপায়েই চারপাশটা একটা অদ্ভুত আলোতে ভরে ওঠে। আর সেই আলোতে তিনি দেখতে পাচ্ছেন তার সামনে দাঁড়িয়ে আছে একজন, তার হাতে ধরা একটা লাঠি। সেই লাঠির মাথার প্রান্ততে কি যেন একটা রয়েছে। তার গোটা শরীর সাদা কাপড়ে ঢাকা। সেই ছায়ামূর্তি একটা হাত তুলে সেই সংখ্যাগুলো দেখিয়ে কিছু যেন একটা বলতে চাইছে, কিন্তু কি বলতে চাইছেন সেটা বুঝতে পারেন না শ্রীবাস্তব। তার আগেই তার ঘুমটা ভেঙে যায়। হঠাৎ করেই দেবব্রত রায়ের ডাকে ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শ্রীবাস্তব। আরে ডাক্তারবাবু, আপনি এখানে একা একা বসে আছেন কেন? আসুন আসুন, এক্ষুনি পুজো শুরু হবে। আমি এখানেই ঠিক আছি দেবব্রত বাবু, আমায় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু আমি তো আপনাকে বলেইছিলাম আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। আপনাদের সেই ঘরটা যার কথা আমায় বলেছিলেন সেটা একটু দেখানোর যদি ব্যবস্থা করেন। দেবব্রতর মুখে চিন্তার রেখা ফুটে ওঠে। সে একটু ইতস্তত করতে থাকে। আসলে ওই ব্যাপারটা নিয়ে বুঝলেন তো, মানে বাড়ির সবাই একটু রক্ষণশীল, বুঝতেই পারছেন। তবে আপনাকে আমি ঘরটা দেখাবো। আপনি আমায় 2 দিন সময় দিন। আপনি এই 2 দিন একটু থেকে যান। দেখুন, এই 2 দিনের বেশি কিন্তু আমি এখানে থাকতে পারবো না দেবব্রত বাবু। চারিদিকে একবার দেখে নিয়ে দেবব্রত রায় তার মুখটা শ্রীবাস্তবের একটু কাছে নিয়ে এসে খুব আস্তে আস্তে বললেন, আজ রাতে সবাই যখন এদিকে পুজোতে ব্যস্ত থাকবে তখন আমি আপনাকে ওই ঘরটায় নিয়ে যাব। তবে আমার মতে বলে ওই ঘরটায় না যাওয়াই ভালো। বুঝতে পারছেন ডাক্তারবাবু? আসলে ওই ঘরে যে কি হয়েছিল তা তো আপনাকে আমি আগেই বলেছি। শ্রীবাস্তব মুখে কিছু বললেন না। তিনি মনে মনে ভাবলেন, ওই ঘরে যা হয়েছে সেটাই তো তাকে জানতে হবে। আর সত্যি যদি ওই ঘরে যা উনি ভাবছেন সেই শক্তি থেকে থাকে, তাহলে সেটা তো তাকে কাজে লাগাতেই হবে। তিনি এমন কিছু একটা করতে চলেছেন যাতে এই গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা তার হাতে চলে আসবে। কিন্তু সেটা এখন কোনোভাবেই দেবব্রত রায়কে তিনি বোঝাতে পারছেন না। ঢাকের শব্দে ওদের কথাবার্তা চাপা পড়ে গেল। একটু পরেই দেবশ্রী স্নান সেরে নতুন শাড়ি পরে দালান বাড়ির নিচে চলে এলো। ঢাকের শব্দ ধুনোর সাথে ফুলের গন্ধ মিশে এক মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করল। এবাড়ির লোকেরা ছাড়াও আশেপাশের গ্রামের অনেক লোকজন রয়েছে এখানে। এদের মধ্যে থেকে আলাদা করে কাউকে চেনা সম্ভব নয়। 3-4টে গ্রাম মিলিয়ে এই একটা জমিদার বাড়ি ছিল, তাই তাদের কালী পুজোর ধুমও ছিল দেখার মতো। কিন্তু এখন সেই জমিদারি না থাকলেও পুজোর ঘটাটা একই রয়ে গেছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। বিকেলের দিকেই এসে পৌঁছালো দিবাকর। দিবাকর আসলে এ পরিবারের কেউ নয়। সে অনেক বছর ধরে এই বাড়িতেই আছে। বেশ ভালো ছবিও আঁকে সে। এখানে আসার পর থেকে দেবশ্রীর সাথে দিবাকরের দেখা হয়নি, কিন্তু তার আঁকা ছবিগুলো বাড়ির 3 তলার ঘরে রয়েছে। সেগুলো দেবশ্রী দেখেছে, আর ছবিগুলো দেখতে দেখতে মনে মনে সে মুগ্ধ হয়ে গেছে। অজপাড়া গায়ের একটা ছেলে এত সুন্দর করে ছবি আঁকতে পারে। যদিও ছবির জন্য কাগজ, রং সমস্ত কিছুই বড় মামা শহর থেকে এনে দেয় তাকে, তবুও এত সুন্দর করে যে ছবিগুলো এঁকেছে তাকে তো একবার দেখতেই হচ্ছে। তাই যখন বিকেলের দিকে দিবাকর নিজের ঘরে গেল ছবিগুলো দেখতে, তখন প্রায় তার পিছু পিছু সেখানে গিয়ে পৌঁছালো দেবশ্রী। দিবাকর এক মনে ছবিগুলো দেখছিল। একটা অসমাপ্ত ছবির কাছে দাঁড়িয়ে কিছু একটা ভেবে চলেছিল। এমন সময়
ঘরের মধ্যে দেবশ্রীর পায়ের নুপুরের শব্দ শুনে একটু চমকে উঠে পেছনের দিকে তাকায় দিবাকর। তারপরেই কেমন যেন অদ্ভুতভাবে কিছুক্ষণ দেবশ্রীর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় দিবাকর। দেবশ্রী একটু অস্বস্তিতে পড়ে যায়, যদিও ছেলেটার তাকানোর মধ্যে খারাপ কোনো উদ্দেশ্য নেই। মেয়েরা ছেলেদের তাকানোর ভঙ্গি দেখে বুঝতে পারে যে কার চোখের ভাষা কি বলতে চাইছে, কিন্তু এই ছেলেটির চোখের ভাষা তেমন কিছু বলছে না। কেমন যেন একটা অবাক ভাব আর একটা কৌতূহল রয়েছে তার চোখের ভাষায়। দেবশ্রী আর সহ্য করতে না পেরে এবার একটু গলা ঝেড়ে নেয়। ওভাবে তাকিয়ে কি দেখছো বলো তো তুমি? দিবাকর কিন্তু দেবশ্রীর কথার কোনো উত্তর দেয় না। সেই ছবির ঘরেরই একটু কোণের দিকে এগিয়ে যায় সে। তারপর একটা হাত তুলে দেবশ্রীকে সেদিকে ডাকে। দেবশ্রী বুঝতে পারে দিবাকর কোনো একটা কারণে সামান্য উত্তেজিত হয়ে পড়েছে। দেবশ্রী একটু অবাক হয়, তারপর সেদিকে এগিয়ে যায়। সেখানে একটা বড় ট্রাঙ্ক মতো রয়েছে, যার মধ্যে বেশ কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলোর মধ্যে থেকে একটা ছবি খুঁজে বের করে দেবশ্রীর দিকে তুলে দিতেই দেবশ্রী সেটা দেখে ভূত দেখার মতো চমকে যায়। সে এক পা করে দিবাকরের দিকে এগিয়ে গিয়ে তার হাত থেকে ছবিটা নিজের হাতে তুলে নেয়। এক পাশের ছোট্ট জানালা থেকে বিকেল বেলার অস্ত যাওয়ার লাল রঙের রোদ ঢুকে আসছে। সেই রোদের আলোয় আকাশটা মোটামুটিভাবে দেখা গেল। ঘরের ভেতরে চারিদিকে অপ্রয়োজনীয় আসবাবপত্র ছড়িয়ে রাখা রয়েছে। তার মধ্যে এখানে ওখানে ছড়িয়ে থাকা কয়েকটা ক্যানভাসগুলো একটা কার্ডবোর্ডের সাথে অদ্ভুতভাবে লাগিয়ে রাখা। তবে সেসব দেখার সময় দেবশ্রী ছিল না। সে চকিতে দিবাকরের দিকে মুখ তুলে তাকালো। দিবাকরদা, তুমি তো এর আগে আমায় কোনোদিন দেখোনি, তাহলে এমন একটা ছবি তুমি আঁকলে কি করে? দিবাকর নিজেও কেমন যেন অবাক হয়ে গেছে। দেবশ্রীর কথায় একটু থতমত খেয়ে গেল সে। জানি না, এই ছবিটা তো আমি বছর দুয়েক আগে এঁকেছি, কিন্তু ছবিতে আঁকা মেয়েটা তোমার মতোই দেখতে হলো কি করে সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু কিন্তু কিছু একটা বলতে গিয়ে দিবাকর চুপ করে গেল। দেবশ্রী তখনও এক মনে ছবিটার দিকে তাকিয়ে রয়েছে। ছবিটা একটা মেয়ের। তার পরনে একটা গ্রাম্য কায়দায় পরা শাড়ি, মাথার চুল সামান্য পেছনের দিকে আর কিছুটা চুল সামান্য সামনের দিকে এসে পড়েছে। মুখে একটা মিষ্টি হাসি, চোখে কাজল, কপালে টিপ, মাথার একপাশে একটা ফুল গোঁজা রয়েছে। তবে তার চোখ দুটো আর মুখের গড়ন ঠিক দেবশ্রীর মতো। আজ থেকে 2 বছর আগে দেবশ্রীকে যেমন দেখতে ছিল ঠিক তেমনই এই ছবিটা আঁকা হয়েছে। দেবশ্রী অবাক হয়ে ছবিটা দেখতে দেখতে একসময় নিজের মনেই কথা বলে উঠল। এটা হয়তো কোনো কোইন্সিডেন্ট দিবাকর্তা, মানে মাঝে মাঝে এমনটা হয়। আমরা এমন কিছু একটা করে ফেলি, তারপরে জানতে পারি যে মানে তার সঙ্গে অন্য কিছুর একটা সম্পর্ক আছে। এটা নিয়ে তুমি বেশি কিছু ভেবো না। কিন্তু দিবাকরদা, ছবিটা আমি নিয়ে যাই। দিবাকরের অবাক ভাব তখনও কাটেনি। সে মাথা নেড়ে সম্মতি জানাতেই দেবশ্রী ছবিটা অল্প করে গুটিয়ে নিয়ে বাইরের দিকে এগিয়ে যাওয়ার জন্য দরজার কাছাকাছি এসে পৌঁছেছে। ঠিক সেই সময় দিবাকরের গলার আওয়াজ পাওয়া গেল। দরজার বাইরে কে চিৎকার করছিল বলো তো? এবার কিন্তু দিবাকরের কথা শুনে দেবশ্রীর গোটা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। সে চকিতে দিবাকরের দিকে তাকিয়ে দেখতে পায় তার মুখটা ততক্ষণে ফ্যাকাশে হয়ে গেছে, যেন একটা অজানা ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। দেবশ্রী তাড়াতাড়ি ফিরে গিয়ে দরজাটা ভেজিয়ে দেয়। তারপরে দ্রুত পায়ে দিবাকরের সামনে গিয়ে দাঁড়ায়। দিবাকর তখনও ঠক ঠক করে কেঁপে চলেছে। দেবশ্রী সোজা তার একটা হাত ধরে নেয়। সত্যি করে বলো, তুমি তুমি আমার স্বপ্নের কথাটা জানলে কি করে দিবাকরদা? দিবাকর কোনো কথা না বলে
প্রথমে আবার তার সেই ট্রাঙ্কটা খুলে দেয়। সেখান থেকে একটা একটা করে ছবি বার করে, সেগুলো দেখাতে শুরু করে দেবশ্রীকে। আর সেগুলো দেখতে দেখতে দেবশ্রীর মুখ হাঁ হয়ে যায়। পরদিন কালী পুজো। এই দিন সকাল থেকেই রায়বাড়িতে আবার আগের মতোই লোকে লোকারণ্য। গ্রামের একটাই পুজো, তাই এই বাড়ির পুজোতে লোকের জমায়েত দিন দিন আরও বাড়ছে। তাছাড়া যে কটা দিন পুজো হয় সে কটা দিন গ্রামের সমস্ত লোককে পাত পেরে খাওয়ানো হয়। সবাই নিজেদের মতো ব্যস্ত ছিল, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে দেবশ্রী আর দিবাকর ব্যস্ত ছিল তাদের নিজেদের মতো। দেবশ্রীর মা বাবা সবাই পুজোর জন্য ব্যস্ত রয়েছে, তাই দেবশ্রীর খোঁজ আর তেমনভাবে কেউ রাখেনি। তাও সে একেবারে স্নান করে এসে মায়ের মূর্তির সামনে থেকে ঘুরে চলে গেছে। নিশ্চয়ই বাড়িতেই কোথাও আছে ভেবে নেয় দেবশ্রীর বাবা মা, যাবে আর কোথায় মেয়েটা। কিন্তু দেবশ্রীর মাথায় তখন অন্য কিছু একটা চেপে রয়েছে। তার বয়স খুব বেশি না, এবছরেই 20 পেরোবে। তাছাড়া অন্যান্য মেয়েদের থেকে তার বুদ্ধি এবং বিশ্লেষণ ক্ষমতা একটু বেশি। দিবাকরের আঁকা ছবিগুলো দেখে সে অবাক হলেও একটা জিনিস বুঝতে পেরেছিল, নিশ্চয়ই এর সাথে অন্য কিছুর একটা সম্পর্ক আছে। তাই দিবাকর আর সে বাড়ির মধ্যে ঘুরে ঘুরে খুঁজে চলেছিল কিছু একটা, তবে কি খুঁজছে সেটা তারা নিজেরাই জানে না। সেদিন রাতেই দেবব্রত রায় ডক্টর শ্রীবাস্তবকে সেই ঘরটা দেখিয়েছিলেন, যাকে নিয়ে গ্রামের সবার মনে একটা রহস্য রয়েছে। ঘরের চারিদিকটা কেমন যেন অদ্ভুত। ঘরের আশেপাশে গাছপালাগুলো শুকিয়ে গেছে, মনে হচ্ছে ওই ঘরের আশেপাশের জায়গাটার মাটি বড্ড বেশি রুক্ষ। ঘরটা জমিদার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। পিছনের দিকে ঘরের জানালাগুলো কেমন যেন অদ্ভুতভাবে হাঁ করে রয়েছে। দরজা বন্ধ না থাকলেও দরজাটা কেমন যেন ভেঙে একপাশে হেলে ঘরটার ভেতরটাকে আড়াল করে রেখে দিয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দেবব্রত রায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ডাক্তারবাবু, শুনেছি আমাদেরই কোনো এক বংশধর এই ঘরে বসে এক নিষিদ্ধ শক্তির চর্চা করতেন। তবে সে শক্তি ওই সাধারণ কোনো ভূত পিশাচের জন্য শক্তি চর্চা কিংবা ব্ল্যাক ম্যাজিক নয়, অদ্ভুত এক শক্তির চর্চা তিনি করতেন। তাকে বলে সংখ্যা তত্ত্বের চর্চা। আমাদের বেদ পুরাণে এর কথা আছে। সেখান থেকেই তিনি জানতে পারেন আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটাকে নাকি ভীষণ শুভ বলে ধরা হয়। আর সেই 3 সংখ্যাটার শক্তি নিয়েই তিনি একটা অদ্ভুত কিছু কাজ করতে চেয়েছিলেন। গল্প শুনেছি আমার সেই পূর্বপুরুষ একসময় হিমালয় থেকে কালাপানির দেশ সমস্ত জায়গাতে ঘুরে বেরিয়েছিলেন তার এই কাজ শেখার জন্য। তারপর সেখান থেকে নানান গুপ্তবিদ্যা শিখে ফিরে এসে এই ঘরেই নিজেকে বন্দি করে রেখে তার কাজ শুরু করেছিলেন। শুনেছিলাম তার কাজ যদি সফল হতো তাহলে নাকি তিনি ত্রিকাল জয়ী হতেন, কিন্তু তার কাজ সফল হয়নি। একদিন রাতে হঠাৎ বিকট একটা চিৎকার শোনা যায় এই ঘর থেকে, আর তার সাথে একটা প্রবল ভূমিকম্পে আমাদের এই গোটা বাড়িটা নড়ে যায়। আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন জমিদার বাড়ির পেছনের দিকটা সামান্য কয়েকটা জায়গা এখন ওই ধ্বংসস্তূপের মতন হয়ে রয়েছে। আসলে ওটা আমাদের মেন জমিদার বাড়িরই একটা অংশ ছিল, কিন্তু ভূমিকম্পের জন্য সেগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে একটা ব্যাপার খুবই অদ্ভুত ছিল, জানেন তো ডাক্তারবাবু, ভূমিকম্পটা শুধু হয়েছিল আমাদের এই বাড়িতে, গ্রামের কোথাও কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। তাই সবাই মনে করেছিল ওই ভূমিকম্প হয়েছিল আমার পূর্বপুরুষের অদ্ভুত শক্তি চর্চার ফলে। যাই হোক, আপনি এসব বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে আমার মনে হলো আপনাকে জানানো উচিত, তাই বলে দিলাম। শ্রীবাস্তব এক অস্বাভাবিক উজ্জ্বল চোখে এই ভাঙা বাড়িটার দিকে তাকিয়ে দেখছিলেন। এই বাড়িতেই তাহলে অনেক বছর আগে
কেউ একজন ঠিক তার মতোই একটা চেষ্টা চালিয়েছিল, কিন্তু সে সফল হতে না পারলেও তিনি সফল হবেন, নিশ্চয়ই হবেন। এখানে আসার পরেই তিনি অনুভব করতে পেরেছিলেন এখানে আরও একটা শক্তি রয়েছে। ঠিক কী ধরনের শক্তি সেটা শ্রীবাস্তব এখনও ধরতে পারেননি, তবে একবার যদি তিনি শক্তির উৎস খুঁজে পেয়ে যান তাহলে তার কাজ আরও সহজ হয়ে যাবে। আপনি বলুন দেবব্রত বাবু, আমি আপনার কথা বিশ্বাস করছি। শোনা যায় আমার সেই পূর্বপুরুষ এই 3 সংখ্যাটার মধ্যে এক অদ্ভুত শক্তি সঞ্চারণ করতে চেয়েছিলেন। হিন্দু পুরাণ ঘেঁটে আমার সেই পূর্বপুরুষ জানতে পেরেছিলেন ত্রিকালেশ্বর দেবের এক কঠিন তপস্যা করলে তবে এই 3 সংখ্যাটির মধ্যে একটি আশ্চর্য শক্তিকে বন্দী করে রাখা যাবে। সেই মতো আমার পূর্বপুরুষ ত্রিকালেশ্বরের পুজো করতে শুরু করেছিলেন। আপনি যদি একটু ভালোভাবে ভাবেন তাহলেই বুঝতে পারবেন, কেবলমাত্র আমাদের ধর্মেই নয়, পৃথিবীর আরও বিভিন্ন ধর্মে 3 সংখ্যাটি বারবার ফিরে এসেছে। আমাদের ধর্মে যেরকম আছেন ত্রিকাল, ত্রিদেব, তেমনি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মে আছে ত্রিমার্গ। কিন্তু আশ্চর্যভাবে পশ্চিমের দেশগুলোতে সৃষ্টি হওয়া ধর্মগুলোর মধ্যে 3-এরই আধিক্য দেখা যায় না। তারা বরং 3 সংখ্যাটিকে অশুভই ধরে থাকে, যদিও তার কোনো নির্দিষ্ট কারণ আমি জানি না। যাই হোক, আমার পূর্বপুরুষ এই শক্তি নিয়ে আরাধনা করতে করতে নানান ধরনের স্বপ্ন পেতেন। লোকের মুখে শুনেছি তিনি বলতেন একটি উপাসনা শেষ হওয়ার পরের উপাসনার পদ্ধতি এবং সরঞ্জাম তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারতেন। তবে এই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, এই স্বপ্ন দেখার জন্য তাকে আলাদা করে সাধনায় বসতে হতো। এরকমই একদিন হঠাৎ সাধনা করতে করতে তিনি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিলেন এবং সেই দুঃস্বপ্ন দেখে জেগে ওঠার পর তিনি এই কাজ আর করতে চাননি, বরং তিনি কোনো অন্য দেবদেবীর পুজো করে আসন্ন বিপদকে ঠেকাতে চেয়েছিলেন। তবে আমার যতদূর ধারণা তিনি সেটা পারেননি, আর তারই ফলস্বরূপ সেদিন রাত্রে হঠাৎ এই ভূমিকম্প এবং তার অকাল মৃত্যু। শ্রীবাস্তব এবার উত্তেজিত হয়ে দেবব্রত রায়কে থামিয়ে দিলেন। সত্যি বলছেন আপনি? তাহলে তো আমাকে একবার এই ঘরে ঢুকতেই হবে দেবব্রত বাবু, একবার এই ঘরে ঢুকতেই হবে। আমি দেখতে চাই ওখানে আসলে কি হয়েছিল। দেবব্রত ভয়ার্ত চোখে শ্রীবাস্তবের দিকে তাকিয়ে রইলেন। একটা ভাঙা ঘর, চারপাশে পুড়ে যাওয়া কালো কালো দাগ, আর কিছু অদ্ভুত চিহ্ন ছাড়া আর কিছুই নেই ওই ঘরে। ডাক্তারবাবু, আপনি ওখানে গিয়ে এখন শুধু ধুলো, মাকড়সার জাল এসবই দেখতে পাবেন। সাপখোপও থাকতে পারে। শ্রীবাস্তব যেন নাছোড়বান্দা। দেবব্রত রায় তাকে অনেক বোঝানোর চেষ্টা করার পরেও শ্রীবাস্তব কিছুই বুঝতে চাইলেন না। কথা হলো পরদিন সকালে তিনি একাই ঢুকবেন এই ঘরে, তার সাথে কারোর থাকার প্রয়োজন নেই। এদিকে দিবাকর আর দেবশ্রী বাড়ির পেছনের দিকের একটা ঘরে বসে নিজেদের মধ্যে একটা গভীর আলোচনা করে চলেছে। যে ছবিগুলো তোমায় দেখালাম সেই ছবিগুলো আমি ওই পেছনের ভাঙা ঘর থেকে পেয়েছি। এমন অদ্ভুত বিভৎস ছবি কেউ কি আঁকতে পারে? আমি ওদের দেখেছি দিবাকরদা, আমি আমার স্বপ্নে ওদের দেখেছি। স্বপ্নে ঘরের 3টা দরজা রয়েছে আর 3টে জানালা। 3টে দরজায় এমনই কেউ দাঁড়িয়ে থাকে। আমিও দেখেছি। আমি ওদের একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের বাইরে পর্যন্ত গিয়েছি, আর তখনই আরো একটা ব্যাপার দেখতে পেয়েছি স্বপ্নে। তুমি তা বিশ্বাস করবে না দেবী। দেবশ্রী অপলক চোখে দিবাকরের দিকে তাকিয়ে থাকে। সে যে মিথ্যে কথা বলছে না তা স্পষ্ট বোঝা যায়। দিবাকর কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় বাইরে থেকে চারুবালা ওদের ডাক দেয়। দেবী, দেবী কোথায় গেলি? কোথায় গেলি বলতো তুই? এই দেবী। আমি যাই দিবাকরদা, পরে আবার আসবো, পরে আবার এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেবশ্রী উঠে ঘরের দরজা খুলে বেরিয়ে যায়।
একটু পরে দিবাকরও সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তার মনের মধ্যে একটা চিন্তা চলতে থাকে। তাহলে কি সেই সময়টা এসে গেল? এমনটাই তো বলেছিল সেই সাধক। কিন্তু সেটা যদি হয়, তাহলে এ বাড়িতে এমন কারোর থাকতে হবে যার মধ্যে ভীষণ রকম লোভ রয়েছে, আর যে সেই ইতিহাসের পুনরাবৃত্তি আরো একবার ঘটাবে। আজ থেকে প্রায় 200 বছর আগে এ বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা আরো একবার নতুন করে ঘটবে। কিন্তু তাতে যে দিবাকর আর ভাবতে পারে না। নিজের গলায় ঝুলতে থাকা একটা অদ্ভুত ধরনের তাবিজকে এক হাতে শক্ত করে চেপে ধরে। তাবিজটা দেখতে গোলাকার হলেও তার মধ্যে একটা চিহ্ন অদ্ভুতভাবে খোদাই করা। হঠাৎ দেখলে মনে হতে পারে যেন তাতে ওম চিহ্ন রয়েছে, আবার অন্য দিক দিয়ে দেখলে মনে হবে যেন 3 সংখ্যাটা ওখানে লেখা রয়েছে। দিবাকর তাবিজটা ধরেই সামনের দিকে এগিয়ে যায়। তারপর নিজের ঘরটায় ঢুকে বিছানার উপর শুয়ে পড়ে এবং কিছু একটা ভাবতে থাকে। উত্তেজনায় তার পা দুটো কাঁপতে শুরু করেছে। আর বেশি দেরি নেই। দেবব্রত রায়ের সাথে বলা কথা মতো শ্রীবাস্তব পরদিন দুপুরের দিকে ওই ভাঙা ঘরটায় ঢোকে। এদিকটায় জমিদার বাড়ির লোকজন তেমন কেউ আসে না, এমনকি গ্রামের লোকজনও খুব বেশি আসে না। আসলে গোটা জায়গাটা জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যেই। এটা খালি একটু পেছনের দিকে। এদিকটা পরিত্যক্ত জায়গা বললেই ভালো হয়। জায়গাটা দেখে মনে হয় এখানে শিয়াল থাকাটাও আশ্চর্য নয়। বড় বড় গাছের জঙ্গল হয়ে রয়েছে একটু দূরে। এখানকার চারপাশে শুকনো জংলি ঘাস রয়েছে। ঘরটার বাইরের দিকে দেওয়ালে কোথাও কোথাও অদ্ভুত সব চিহ্ন আঁকা, তবে ভূমিকম্পে ভেঙে পড়ায় সব চিহ্নগুলো পরিষ্কার বা সম্পূর্ণ অবস্থায় নেই। এই ভাঙা বাড়িটা পর্যন্ত পৌঁছানোর তেমন কোনো রাস্তা নেই আলাদা করে। এই জঙ্গলের মধ্যে দিয়েই আসতে হয়। আগের দিন দেবব্রত রায় খানিকটা দূর থেকেই বাড়িটা শ্রীবাস্তবকে দেখিয়ে দিয়েছেন। এখন একা দিনের বেলায় বাড়িটার সামনে দাঁড়িয়ে শ্রীবাস্তবের গোটা শরীরটা একবার উত্তেজনায় কেঁপে উঠল। তার পরনে কালো রঙের ফর্মাল প্যান্ট, গায়ে একটা নীল রঙের শার্ট, মাথার কাঁচা পাকা চুল এলোমেলোভাবে এদিক ওদিক উড়ছে, চোখের চাউনি নেকড়ের মতো ধূর্ত। সূর্যের আলোয় মাথার মাঝখানে থাকা টাকের ওপরটা জ্বলজ্বল করছে। হাতের 10টা আঙ্গুলের মধ্যে 8টা আঙ্গুলেই আংটি রয়েছে, আর গলায় ঝুলছে বেশ কয়েকটা লকেট। সেসব লকেটের আকার আয়তন এতই অদ্ভুত যার ব্যাখ্যা করা সম্ভব নয়। বাড়িটার সামনে দাঁড়িয়ে শ্রীবাস্তব বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন সেই দিকে। তারপর নিজের একটা হাত তুলে একটা অদ্ভুত কাজ করলেন। নিজের ডান হাত তুলে গলা থেকে একটা লকেট খুলে নিয়ে সেটা ডান হাতের তর্জনী আর বাহুর সাথে জড়িয়ে রাখলেন বেশ কিছুক্ষণ। তারপর বাড়িটার দিকে তর্জনী তুলে রেখে মনে মনে কি যেন একটা অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। यक छूट नहीं ताप यक आनिया थशा सा मुंड बधितंग इनी शुंड मथशा। একটু পরেই শ্রীবাস্তবের মুখে হাসি ফুটল, আর ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার পেছনে কেউ যেন এসে দাঁড়িয়েছে। চকিতে পেছনের দিকে ঘুরে তাকিয়ে তিনি দেখতে পেলেন তার পেছনে এসে দাঁড়িয়েছে একটা ছেলে আর একটা মেয়ে। দুজনেরই বয়স 20 থেকে 23-এর মধ্যে। তিনি তাদের উদ্দেশ্যে কিছু একটা বলতে যাবেন, হঠাৎ করেই নজর পড়ল ছেলেটার গলায় থাকা একটা লকেটের দিকে, আর সেটা দেখতে পেয়ে তিনি একটু চমকে উঠলেন। তার হাতে জড়িয়ে রাখা লকেটটা তাড়াতাড়ি খুলে গলায় পরে এগিয়ে গেলেন সেই দিকে। এই ছেলে, তোমার কাছে এই লকেট, এই লকেটটা এলো কোথা থেকে? আর কে তুমি? আমি এই বাড়িতেই থাকি। আমি দিবাকর। এই লকেটটা আমায় এক সাধু দিয়েছিলেন। তিনি বলেছিলেন এ বাড়িতে অনেক বছর পরে এমন একজন আসবেন
যিনি এই বাড়িতে ঘুমিয়ে থাকা শক্তিটাকে আরও একবার জাগানোর চেষ্টা করবেন। আমাকেই তাকে বাধা দিতে হবে, না হলে সেই কাজ করলে বড় বিপদ ঘটবে। শ্রীবাস্তব কেমন অবাক চোখে দিবাকরের দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন দিবাকর যার কথা বলছে সেই লোকটা আসলে সে নিজে, কিন্তু বিপদ ঘটে যাবে কেন? কোন বিপদের কথা তুমি বলছো? আর তোমায় যে সাধু এ কথা বলেছিলেন তিনি এ বাড়ির কথা জানলেন কি করে? দিবাকর তখন সমস্ত কিছু খুলে বলল শ্রীবাস্তবকে। এমনকি এই বাড়িতে ওই ঘরে আজ থেকে 200 বছর আগে আসলে যা ঘটেছিল সেই সমস্ত কথাই দিবাকর খুলে বলে শ্রীবাস্তবকে। শুনতে শুনতে তিনি অবাক হয়ে যান। এতটুকু একটা বাচ্চা ছেলে এত কিছু জানল কি করে? তিনি এবার ভালো করে দেবশ্রীর দিকে তাকান। মেয়েটা এতক্ষণ চুপ করে বসেছিল। আমি জানি আপনি কি করতে এসেছেন। আমি এর আগে আপনাকে স্বপ্নে দেখেছি। শ্রীবাস্তবের এবার আরও অবাক হওয়ার পালা। তিনি দেবশ্রী এবং দিবাকরের সমস্ত স্বপ্নের কথা শোনেন। তারপরে তার হঠাৎ মনে পড়ে যায় একটা কথা। সেই যে তিনি স্বপ্নে দেখেন আকাশের গায়ে 3টে স্থির সংখ্যা আস্তে আস্তে মিলে যাচ্ছে। সেগুলো মেলার সময় তিনি দুপাশে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাহলে কি এরাই সেই দুজন? আর এরা এসে দাঁড়ানোর পরে তিনি একটা অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করছেন। তাহলে কি তাদেরকে একসাথে নিয়েই তাকে ঢুকতে হবে ওই ঘরে এবং ওই শক্তিকে জাগানোর চেষ্টা করতে হবে? কিন্তু তোমরা বুঝতে পারছো না ওই ঘরে যে শক্তি রয়েছে সেই শক্তির আজ মানব জাতির কত প্রয়োজন তা তোমরা বুঝতে পারছো না। ওই শক্তিকে একবার আয়ত্তে আনতে পারলে আমরা কত কিছু করতে পারবো, কত মানুষের তাতে ভালো হবে। এই শক্তিকে জাগানো সম্ভব, কিন্তু নিজের অধীনে করা সম্ভব নয়। ওই শক্তি হলো আমাদের প্রাচীন শক্তি। তাকে ওই ঘর থেকে বের করার চেষ্টা করেছিল একজন, আর আপনি সেই কাজটাই কিন্তু আবার করতে এসেছেন। সাবধান, আপনার বিপদ ঘটতে পারে। ও কাজ করবেন না। ও কাজ করলে আপনার তো বিপদ হবেই, আর তার সাথে এই গোটা জমিদার বাড়িরও বিপদ হবে। শ্রীবাস্তব বুঝতে পারে এরা তাকে ওই ঘরে ঢুকতে দেবে না, কিন্তু তাকে যে ওই ঘরে ঢুকতেই হবে এবং কাজটাও করতে হবে। তাই এবার তিনি অন্য একটা রাস্তা প্রয়োগ করেন। আমি ওই ঘরের কোনো শক্তিকে জাগাতে চাইছি না। আমি শুধু চাইছি ওই ঘরে ঢুকে দেখতে আসলে ওখানে কি হয়েছিল। ওই ঘরে কিছু চিহ্ন রয়েছে, এখনো কিছু পুড়ে যাওয়া পুঁথিপত্র থাকার কথা, যেগুলো থেকে অনেক কিছু জানা যেতে পারে। আমি শুধু ওগুলোর জন্যই এখানে এসেছি। তোমরা বিশ্বাস করো আমায়। আমি ওই ঘরের কোনো শক্তিকে জাগানোর চেষ্টা করব না, এই আমি কথা দিচ্ছি। শ্রীবাস্তবের এই কথা ইচ্ছে না থাকলেও দিবাকর আর দেবশ্রী এবার আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। ওরা শর্ত দেয়, গেলে ওরা সবাই একসাথে যাবে। তাই 3 জন মিলে কোনো রকমে জঙ্গল পেরিয়ে ওই বাড়ির হেলে পড়া দরজাটাকে এক পাশে ঠেলে সরিয়ে ভেতরে ঢোকে। আর ঢুকতেই বুঝতে পারে বাড়িটা কিন্তু ছোট নয়, বেশ বড়। ওরা যেখানে এসে ঢুকেছে সেটা আসলে 1 তলার একটা ঘর। এই ঘরটার ওপরে 2 তলা রয়েছে, কিন্তু এইসব জায়গায় সেটা থাকার কথা নয়। দেবশ্রী কেমন যেন ঘরে ঢোকার পর থেকেই অদ্ভুতভাবে এদিক ওদিক তাকাতে শুরু করে। তারপর এক সময় ডান দিকে একটা নির্দিষ্ট দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। ওদিকে? হ্যাঁ, আমি বুঝতে পারছি ওই দিকেই আছে সেই ঘর। শ্রীবাস্তব অবাক হয়ে যায়। দেবশ্রী কি করে জানলো ওদিকে ওই ঘর আছে? তাহলে সে কি এর আগে এখানে এসেছে? তবুও তার কথায় ভরসা করা ছাড়া এখন আর কিছুই করার নেই। কোনো রকমে ধুলোবালি পেরিয়ে মাকড়সার জাল ছিঁড়ে ওরা গিয়ে ঢোকে দেবশ্রীর দেখিয়ে দেওয়া সেই ঘরটায়। আর তারপর দিবাকরই প্রথম খেয়াল করে একটা ভাঙা পরিত্যক্ত আলমারি। সেই আলমারি পেছনে খানিকটা সরাতে একটা জিনিস লক্ষ্য করে, একটা গুপ্ত দরজা।
তোমরা কি এর আগে এখানে এসেছিলে? তোমরা এত কিছু জানো কি করে? জানি না, তবে স্বপ্নের মাঝে ওই সমস্ত কিছু আমি দেখেছি। সেই গুপ্ত দরজা পেরিয়ে নিচের দিকে নেমে এক সময় ওরা পৌঁছে যায় সেই ঘরটায়, যেখানে আসলে আজ থেকে প্রায় 200 বছর আগে কিছু একটা ঘটেছিল। চারপাশে যেন প্রবল ঝড় বয়ে গেছে, সবকিছুই ওলট পালট, গোটা ঘর জুড়ে আগুনে সব ঝলসে যাওয়ার দাগ। সেই সমস্ত কিছু ছাড়াও গোটা ঘরের দেওয়ালে, সিলিংয়ে এবং মেঝেতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা রয়েছে, আর সেই চিহ্নগুলো এখনো মুছে যায়নি। শ্রীবাস্তব হাতে করে একটা টর্চ নিয়ে এসেছিলেন। তিনি জানতেন টর্চের প্রয়োজন হবে। সেই টর্চ জ্বালিয়ে ঘরের চারপাশে দেখতে দেখতে একটা অদ্ভুত আসন চোখে পড়ে তার। আসনটা সাধারণ উলে বোনা আসন নয়, বরং কোনো প্রাণীর চামড়া দিয়ে তৈরি আসন। তাতেও বিভিন্ন নকশা করা আছে। শ্রীবাস্তব বুঝে যান সেই মহাশক্তিকে জাগ্রত করার জন্য তাকে এই আসনেই বসতে হবে। এছাড়া সেই শক্তিকে জাগ্রত করার ক্রিয়াকলাপ, মন্ত্র, যন্ত্র সমস্ত কিছু তিনি তার গোটা জীবনের 10 বছর নষ্ট করে শিখে এসেছেন। তাই এত ভালো একটা সুযোগ তিনি আর হারাতে চান না। শ্রীবাস্তব চকিতে সে আসনের উপর বসে পড়তেই দিবাকর আর দেবশ্রী চিৎকার করে ওঠে, আপনি কিন্তু বলেছিলেন আপনি কোনো কিছু করবেন না, তাহলে এবার আপনি এটা কি ছেলে মানুষই করছেন? শ্রীবাস্তবের মুখের হাসি অন্ধকারেও ভালোভাবে বোঝা যায় না। এখানে নেমে আসার আগে গুপ্ত ঘরের দরজাটা তিনি বন্ধ করে দিয়েছেন। টর্চের আলো নিভে যেতে অন্ধকারে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না, আর তার মধ্যে থেকে উচ্চারিত হতে থাকে শ্রীবাস্তবের মুখে একটা অদ্ভুত মন্ত্র। এই অদ্ভুত মন্ত্রের কোনো মানে ওরা বুঝতে পারছিল না, কিন্তু মন্ত্রটা শুরু হতে মনে হচ্ছিল আশেপাশে কেমন যেন অদ্ভুত পরিবর্তন হয়ে যাচ্ছে। ত্রিহিতাং ইয়া কশ্যা মা বৃহেতু সদমন জপ পুণ্যকৃতি সম্ভাস্য হিতেনুদ্রিহা মহিতাং রূপা। মন্ত্র চলাকালীন যেন মনে হচ্ছে আশেপাশে কোথাও একটা হাওয়ার ঝড় উঠেছে। তাই দেবশ্রী আর দিবাকর অনেক চেষ্টা করেও শ্রীবাস্তবের দিকে এগিয়ে যেতে পারছিল না, যেন কোনো একটা শক্তি ওদের চেপে ধরে রেখেছে। শ্রীবাস্তবের মন্ত্র উচ্চারণ যত বাড়তে লাগলো তত ওদের মনে হতে লাগলো ওদের গোটা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ওরা দুজন দেখতে পেল শ্রীবাস্তব যেখানে বসে আছে তার থেকে খানিকটা দূরে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠেছে। সেই আলোটা যেন শুধু আলো নয়, একটা সংখ্যা, যেন একটা 3 সংখ্যা জল করে জ্বলতে শুরু করেছে উজ্জ্বল হলুদ রঙের হয়ে। আর তার সাথে সাথে দিবাকর আর দেবশ্রীর শরীর থেকে কি যেন একটা বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে। ওরা দুজনে এক অজানা যন্ত্রণায় কাতরাতে লাগলো। ওদের ঠিক মাথার কাছ থেকে কি যেন একটা বেরিয়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে বলে ওদের মনে হচ্ছে। বেশ খানিকক্ষণ এভাবে চলার পর ওরা আরও একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। সেটা দেখতে পেয়েই কেমন যেন ভয় পেল। ওদের থেকেও বেশ খানিকটা দূরে কেমন যেন দুটো 3 সংখ্যা হাওয়ার মধ্যে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। শ্রীবাস্তব চিৎকার করে উঠল, আজ থেকে 200 বছর আগে এই ঘরে, এই আসনে যে মহাশক্তিমান যজমান 3 সংখ্যার সাথে আরো একটা 3 সংখ্যা জুড়তে চেয়েছিল, তিনি ছিলেন আমার ঠাকুরদার গুরু। আমার ঠাকুরদা তার কাছ থেকে সবকিছু শিখেছিল, কিন্তু এই ঘরটা আর এই আসন, এই সমস্ত কিছু ফিরে পেতে লেগেছে আরো 200 বছর। এখানে যে ঠিক কোন কোন সাধক সাধনা করেছেন তার কোনো ইয়ত্তা নেই, তোমরা তার ধারণাও করতে পারবে না। এখানে কম করেও 1000 বছর ধরে সাধনা চলেছে। এই গোটা জায়গাটাকে উপযুক্ত করে তোলা হয়েছে ওই 3 সংখ্যার শক্তিকে ধারণ করার জন্য। আর তারপর
সেই সংখ্যার সাথে আরো একটা 3 সংখ্যা জোড়ার চেষ্টা করা হয়েছে প্রায় 1000 বছর ধরে। তোমরা কেবল জানো 200 বছর ধরে ঘটেছে এমন কাজ, কিন্তু কিন্তু আমি জানি তা হয়েছে 1000 বছর ধরে। কিন্তু কিন্তু তারা কেউ সফল হতে পারেনি। হ্যাঁ, কেউ সফল হতে পারেনি। তবে তবে আমি পারবো। হ্যাঁ হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি ওই 3 সংখ্যার সাথে শুধু একটা 3 সংখ্যা নয়, 2টো 3 সংখ্যাই জড়ো করব। হ্যাঁ, তোমাদের কি মনে হয় তোমরা আমায় খুঁজতে খুঁজতে এখানে এসেছো? হ্যাঁ, না 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 না, আমি তোমাদের খুঁজতে খুঁজতে এখানে এসেছি। দিবাকর, তুমি ভেবে দেখো তো, তোমার মা নেই, বাবা নেই, কেউ নেই, তবু তুমি এ বাড়িতে থাকো। তাহলে তুমি এই বাড়িতে এসে পৌঁছলে কি করে? হ্যাঁ, কখনো ভেবে দেখেছো সেটা? আর দেবশ্রী, তুমি তো সারা জীবনে কখনোই বাড়িতে আসোনি। তোমার পরিবারের সাথে বাড়ির সম্পর্ক ভালো ছিল না। তাহলে হঠাৎ করে এবারের পুজোর মাসখানেক আগে তোমাদের সম্পর্ক ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ, কি করে ভালো হয়ে গেল বলো? শ্রীবাস্তবের গলার স্বর কেমন যেন পাগলের মতো শোনালো। তিনি যেন প্রলাপ বকছেন, মাঝে মাঝে হেসে চলেছেন, আর ওদের দুজনের ভীষণ কষ্ট হতে শুরু করলো। খালি মনে হচ্ছে কি যেন একটা শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। ওদের মুখ থেকে কথা বাইরে বেরিয়ে আসছিল না, কিন্তু শ্রীবাস্তব কথা বলেই চলেছেন। আজ এখানে তোমাদের মধ্যে থাকা সেই সংখ্যার শক্তিকে নিয়ে আমি 3টে 3কে এক করব। 3টে সম্পূর্ণ আলাদা কুলের রক্ত চাই এ কাজের জন্য। তোমরা তাই আমার মোক্ষম অস্ত্র। আর তারপর আমি যা চাইব তাই করতে পারবো। তোমাদের মৃতদেহ এখানেই পড়ে থাকবে, কেউ জানতে পারবে না। শ্রীবাস্তব কথা থামিয়ে আবার মন্ত্রোচ্চারণ শুরু করল। ত্রিহিতাং ইয়াকাশ্যা মা মৃহেতু সদাবন জপ উন্নকৃতি সম্ভাস্যা হিতেনুদ্রিহা মহিতাং রূপ। সেই 3 সংখ্যাটা যেন আরো বেশি জ্বলতে শুরু করলো। ওরা এবার অবাক হয়ে গেল। প্রবল যন্ত্রণার মধ্যেও দেখতে পেল সেই 3টে 3 সংখ্যা। এবার কেমন যেন ওম চিহ্নের আকার নিচ্ছে সেই 3টি সংখ্যা। গোটা ঘরে অন্ধকারের মধ্যে কারা যেন ছুটে বেড়াতে লাগলো। তার সাথে একটা মেঘের গর্জনের মতো শব্দ শোনা যেতে লাগলো ঘরের মধ্যে। দিবাকর জ্ঞান হারিয়ে ফেলেছিল। ঠিক তার আগেই তার মনে হলো তার গলার কাছে কি যেন সুরসুর করছে। তার মনে হতে লাগলো তার গলার কাছে সেই লকেটটা যেন হাওয়ায় ভাসতে শুরু করেছে আস্তে আস্তে। কিন্তু এমনটা কি করে হয়? এত ভারী একটা লকেট। তারপরে অবাক হয়ে দিবাকর দেখল সেই লকেটটা তার গলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। দিবাকর অনেক চেষ্টা করে তার অবশ হয়ে যাওয়া হাতে তুলে নিয়ে লকেটটাকে ছুঁড়ে দিল সামনের দিকে। একটু পরেই একটা বীভৎস ব্যাপার ঘটল। চারপাশটা কেমন যেন ধপ করে অন্ধকার হয়ে গেল, আর তার মধ্যে ওরা শ্রীবাস্তবের একটা প্রবল আর্তনাদ শুনতে পেল। যেন এতক্ষণ ধরে যে হাসিটা ওরা শুনতে পাচ্ছিল সেটা হঠাৎ করে আর্তনাদে পরিণত হয়েছে, একটা বীভৎস চিৎকার। আর তার সঙ্গে ওদের চারপাশটা কেমন যেন কেঁপে উঠল। দেবশ্রী একটু আগেই জ্ঞান হারিয়ে ফেলেছিল, এবার দিবাকর জ্ঞান হারালো। আর জ্ঞান হারানোর আগে বুঝতে পারল ওদের ঠিক সামনে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। যিনি এসে দাঁড়িয়েছেন তিনি বেশ বৃদ্ধ। তিনি ডান হাত তুলে অদ্ভুত কোনো একটা মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता
नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु रक्षदायिनी संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা, আমার সহায় হ মা। তুই থাকতে আমি কোনো শয়তানকে বিফল হতে দেব না মা। তুই থাকতে সে কারো কোনো ক্ষতি করতে পারবে না। একদম শেষ মুহূর্তে ওরা দেখেছিল সেই লোকটা দুটো হাতকে একত্রিত করে কিছু একটা যেন ঠেকানোর চেষ্টা করছিল, আর তাতেই একটা অদ্ভুত আলো এসে ফিরে যাচ্ছে। ছোট্ট একটা ঝড়ের কুণ্ডলী তৈরি হচ্ছে চারিদিকে। তারপর তাদের আর কিছুই মনে নেই। দেবশ্রীদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে, আর তাদের থাকার প্রয়োজন নেই। তার মধ্যে এমন একটা ব্যাপার ঘটে গেছে বাড়িতে, যে বাড়িতে সকলেই ভয়েতে থতমত হয়ে আছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা ব্যাপার দেবশ্রী কিছুতেই বুঝতে পারে না, দিবাকর কোথায় গেল। সেদিন যখন জ্ঞান ফিরেছিল, ও দেখতে পেয়েছিল সেই ভাঙা বাড়ির বাইরে সে শুয়ে রয়েছে। চারপাশটা একটা প্রবল ভূমিকম্পে ভেঙে পড়েছে যেন। জমিদার বাড়ির অর্ধেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার মা তাড়াতাড়ি ছুটে এসে তার কাছে দাঁড়ায়, কিন্তু দিবাকর কোথায়? কিন্তু এইসবের থেকেও বড় যে সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে অন্য একজনের হাত ধরে। সেদিন রাত্রে শ্রীবাস্তবের সেই জটিল মনোভাব যিনি বুঝতে পেরেছিলেন এবং সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে যিনি দেবশ্রী আর দিবাকরকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন, সেই মানুষটার সাথে দুটো কথা না বলে দেবশ্রী মোটেই ফিরতে চায়নি। একটু সুস্থ হতেই সে চলে গিয়েছিল সেদিনে সেই বৃদ্ধ মানুষটির কাছে। মানুষটি তো আর কেউই নয়, তাদের বাড়ির কালী পুজোর প্রধান পুরোহিত। তিনি মন্দিরের আটচালার মধ্যেই বসেছিলেন। দেবশ্রীর দেখে মনে হয়েছিল তিনি হয়তো দেবশ্রীর জন্যই অপেক্ষা করছেন। সে আর ইতস্তত না করে শটান গিয়ে দাঁড়িয়েছিল সেই মানুষটির সামনে। আপনি কি করে জানলেন আমরা বাড়ির মধ্যে নেই বা এমন ভয়ানক বিপদের মধ্যে পড়েছি? তুই মায়ের সন্তান, আর মায়ের সন্তান বিপদে পড়লে মা কি জানতে পারবে না? আমি হচ্ছি মায়ের পরম সেবক। মায়ের কাজ করাই আমার জীবনের উদ্দেশ্য। তাই মা আমাকে জানিয়েছে আর কাজ দিয়েছে তোকে বাঁচানোর। সেদিন ওই ঘরে যে শক্তি তৈরি হয়েছিল, সেই শক্তি তো কোনো সাধারণ মানুষের পক্ষে আটকানো সম্ভব নয়। আপনি তাহলে সে কাজ করলেন কি করে? তুই জানিস সেদিন ওখানে কি শক্তি তৈরি হয়েছিল? সবটা না হলেও কিছুটা জানি। না রে মা, তুই জানিস না। আসিস আমার কাছে অন্য কোনো সময়, বিস্তারে বলবো সব। না, আমি অন্য কোনো সময়ের জন্য অপেক্ষা করতে পারবো না। আমার মনের ভেতর অনেক দোলাচল রয়েছে। আপনি যদি আমাকে এখনই না বলেন, আমি তাহলে আর নিজেকে স্থির রাখতে পারবো না। দেখো মেয়ের কাণ্ড, মনের দোলাচল কি কমে কখনো? কিন্তু তুই যখন এই পুজোর সময় কিছু চেয়েছিস, তোকে ফেরাবো না। শোন তবে, তোদের এই বংশ কোনো সাধারণ বংশ নয়। সৃষ্টির আদিম কাল থেকে তোদের এই বংশ চলে এসেছে। শুনতে আজগুবি মনে হলেও ঠিক যখন গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সভ্যতা তৈরি হচ্ছিল, সেই সময় থেকে তোদের এই বংশের সৃষ্টি। সৃষ্টির আদিম কাল থেকে মানুষ প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ, আর সেই প্রকৃতিকে কাজে লাগিয়ে মানুষ একে একে জয় করেছে অনেক অসম্ভবকে।
ঠিক এইভাবে মানুষ একদিন বুঝতে পারে জল, মাটি আর আগুন এই তিনের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রকৃতির সমস্ত শক্তি। আর তাই কিছু শক্তিলোভী মানুষ এই তিন শক্তিকে একত্রিত করতে উঠে পড়ে লেগে যায়। কথিত আছে পৃথিবীর তিন অঞ্চল, অর্থাৎ পাহাড়, সমুদ্র এবং জঙ্গল, এই তিনটি জায়গায় ভাগ হয়ে যায় তিনটি আলাদা আলাদা দল, এবং তারা তিনটি আলাদা আলাদা জিনিসের উপাসনা করতে থাকে। বছরের পর বছর উপাসনার পর তারা হয়তো সত্যি এই তিনটি জিনিসকে আলাদা আলাদাভাবে নিজেদের আয়ত্তে আনতে পেরেছিল। তারপর তারা পৌঁছে গিয়েছিল এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি এখনো তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো আগ্নেয়গিরির কাছে কিংবা কোনো ভূমিকম্পে নষ্ট হয়ে যাওয়া জায়গায়। এবং সেখানে গিয়ে তিনটি আলাদা জনগোষ্ঠীর ৩৩ জন মানুষের নরবলি দিয়ে তারা এই কাজের একেবারে শেষ পর্যায়ে পৌঁছতে চেয়েছিল। কিন্তু শেষ অবধি তারা তাদের কাজে সফল হতে পারেনি। আমাদের শাস্ত্র মতে দেবী ত্রিবেণী নাকি তাদেরকে আটকেছিলেন। তার তিন ভয়ঙ্কর মুখ নাকি গিলে খেয়েছিল এই মানুষগুলোকে। যেহেতু দেবী ত্রিবেণী পরমা প্রকৃতির অংশ, তাই একমাত্র তিনিই পারতেন এদেরকে থামাতে। তারপর থেকে দেবী ত্রিবেণীর যারা পূজারী, ত্রিকালেশ্বরের যারা ভক্ত এবং ত্রিমাত্রক যারা মেনে চলে, তাদের মধ্যে এই তিনটি তিনের শক্তি ভাগ করে দেওয়া হয়। যুগের পর যুগ ধরে বিভিন্ন জাতিগোষ্ঠী বারে বারে এই শক্তিকে আয়ত্তে আনার চেষ্টা করেছে, কিন্তু কেউই এই শক্তির সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। তাই বারবার তারা হারিয়ে গিয়েছে প্রকৃতির কোলে। তোদের বংশ দেবী ত্রিবেণীর পূজারী বংশ, আর আমি তো মায়ের সব রূপেরই ভক্ত। তাই তোর মাধ্যমে দেবী ত্রিবেণী আরো একবার প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে আটকে দিয়েছেন। আমি তো কেবল ওনার নিমিত্ত মাত্র। তোদের এখানে যে সবুজ রঙের মা কালীর পুজো হয়, তিনি আর কেউই নন, পরমা প্রকৃতি রূপে দেবী ত্রিবেণী। সেদিন দেবশ্রী আর কোনো কথা জিজ্ঞাসা করতে পারেনি। তবে চলে আসার আগে সে আরও একবার ফিরে গিয়েছিল সেই বৃদ্ধের কাছে। আমি আজ চলে যাচ্ছি, হয়তো আর কখনো এখানে আসবো না, তবে আপনার সাথে দেখা করার ইচ্ছে রইল। কোথায় গেলে পাবো আপনাকে? যেখানে মা তারা আছেন সেখানে যাবি, আমাকে স্মরণ করবি, আমি নিশ্চয়ই তোর কাছে পৌঁছে যাব। কিন্তু আপনার নাম? নাম একখান বাবা মা দিয়েছিল বটে, তবে ওটা আমার পছন্দ না। আমাকে সবাই জয় তারাতান্ত্রিক বলেই যে। তুইও সেই নামেই খুঁজিস, পেয়ে যাবি। বাড়ি ফিরে আসার আগে দিবাকরের সেই ছবির ঘরে গিয়েছিল দেবশ্রী। তার আঁকা ছবির ক্যানভাস, রং এসবই নেড়ে চেড়ে দেখতে দেখতে চোখে জল এসেছিল তার। কিন্তু না, দিবাকর আর আসেনি। একটা ছেলে হঠাৎ করেই উধাও হয়ে গেছে। দেবশ্রী ফিরে এসেছিল। সেদিন যে তার সাথে দিবাকরও ছিল, এই কথাটা সে কাউকে বলেনি। শ্রীবাস্তবের খোঁজও কেউ পায়নি। শুধু ওই ভাঙা বাড়িটা আরেকটু বেশি ভেঙে পড়েছিল। কিন্তু দেবশ্রী জানে ওই ভাঙা বাড়ির নিচে কোনো এক গুপ্ত ঘরে আজও চাপা পড়ে রয়েছে শ্রীবাস্তব। তবে হঠাৎ করেই দিবাকরের একটা কথা মনে পড়ে গিয়েছিল দেবশ্রীর। এত বছর পরেও সেই কথাগুলো মনে পড়তে কেমন যেন অবাক হয়ে যায় সে। তার গোটা শরীর কাঁপতে শুরু করে। দিবাকরের সেই ট্রাঙ্কে রাখা ছবিগুলো আসলে মোটেই অন্য কারোর আঁকা ছবি নয়, সেগুলো দিবাকরেরই আঁকা ছবি। আর সেই ছবিগুলোতে দিবাকর সেই ঘরটাকেই এঁকেছে, যে ঘরে সেদিন তারা তিনজন আটকে পড়েছিল।
সেদিন শ্রীবাস্তব ওদের দুজনকে যেই ঘরে বন্দি করেছিল সেই ঘরের প্রতিটা ছবি দিবাকর এঁকেছে। কিন্তু কি করে? দিবাকর যদি স্বপ্নেই ব্যাপারটা দেখে থাকে তাহলে এত নিখুঁতভাবে সেই ছবি আঁকবে কি করে? আর তার গলার সেই লকেটটা কিসের ছিল? কেন শ্রীবাস্তব ওটাকে ভয় পাচ্ছিল? একটা অজানা আতঙ্কে এত বছর পরেও দেবশ্রীর কাঁপা কাঁপা চোখ বন্ধ হয়ে যায়। তার চোখের কোল বেয়ে এক ফোঁটা জল নেমে আসে। তাহলে দিবাকর ও কি শক্তির নেশায় আমাকে ব্যবহার করেছিল? তার মানে ওর দেহাবশেষ চাপা পড়ে আছে ওই ঘরের নিচে। আর ভাবতে পারে না দেবশ্রী। কেবল নিঃশব্দে কয়েক ফোঁটা জল ঝরে যায় তার দু চোখ বেয়ে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সুলেখক সুকান্ত দাসের কলমে শক্তিরূপেণ। এতক্ষণে বুঝেই গেছেন আজকের বিশেষ চমকটি আর কেউ নন, স্বয়ং জয় তারাতান্ত্রিক। এই তো সবে শুরু। আদ্যপান্ত সত্যিকারের এই মানুষটির আরও অনেক জীবন কাহিনীর কথা শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে, আর জানাতে হবে কেমন লাগলো আমাদের আজকের গল্প। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠে ও আবহ নির্মাণে আমি অভিজিৎ। গল্পের নাট্যরূপ ঐন্দ্রিলা সামন্ত, দেবশ্রীর চরিত্রে কাব্যশ্রী, চারুবালার চরিত্রে ঝিনুক, দেবব্রতর চরিত্রে রাজ, শ্রীবাস্তবের চরিত্রে আকাশ, দিবাকরের চরিত্রে প্রীতম এবং জয়তারা তান্ত্রিকের চরিত্রে রজত। গল্পের প্রচ্ছদ নির্মাণে শুভদীপ ব্যানার্জি। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।